আর কোনো অসুবিধা থাকলে বল, আগের ক্লাসে পড়েছিস তো? স্যার ইলেকট্রন পজিট্রন পেয়ার প্রোডাকশনটা একটু বলুন তো স্যার। ইলেকট্রন পজিট্রন পেয়ার প্রোডাকশন কিছু না, এটা একটা হচ্ছে প্রসেস। সেটা হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ম্যাটার কিভাবে জেনারেট করা হয়, ঠিক আছে? তো এটা এর অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি পরে আছে, সেটা হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে আছে। এখানে ডিরাক, এখন আমরা যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়ছি, এটা হচ্ছে নর্মাল কোয়ান্টাম মেকানিক্সে। পরবর্তীকালে আমরা দেখব যে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স আন্ডার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তার যে মডিফিকেশন যেমন হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে ওখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের জায়গায় আমাকে কি করতে হয় না, মডিফাইড শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটাকে আমরা বলে থাকি ডিরাক ইকুয়েশন, সেটা ইউজ করতে হয়। তো তার যে সলিউশন, ডিরাক ইকুয়েশনের যে সলিউশন, তার দুটো সলিউশন হয়। একটা হচ্ছে কি পার্টিকেলের জন্য হয়, আর একটা হচ্ছে তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলের জন্য। তো যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ইলেকট্রন, আর একটা হচ্ছে পজিট্রন। ইলেকট্রন আর পজিট্রন এরা হচ্ছে পরস্পরের অ্যান্টি পার্টিকেল, মানে ম্যাটার অ্যান্টিম্যাটার যেমন হয়, পার্টিকেল অ্যান্টি পার্টিকেল হয়। তো এবার দেখা গেল কি, যে সাপোজ কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, তার এনার্জি কত হবে, এইচ নিউ। তো এই এইচ নিউ যদি গ্রেটার দেন ইকুয়াল টু টোয়াইস এম ই সি স্কোয়ার হয়, অর্থাৎ এই ইলেকট্রন আর পজিট্রন পেয়ার যদি আমাকে ক্রিয়েট করতে হয়, মিনিমাম এদের রেস্ট মাস এনার্জি কত, এম ই সি স্কোয়ার। তাহলে এর জন্য এম ই সি স্কোয়ার, এর জন্য এম ই সি স্কোয়ার, মানে টোয়াইস এম ই সি স্কোয়ার এনার্জি আমার লাগবে। তো যদি এইচ নিউটা তার চেয়ে বেশি হয়, তাহলে কি হয়ে যায় না, এখান থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ইলেকট্রন একটা তৈরি হয়, একটা পজিট্রন তৈরি হয়। এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রন পজিট্রন পেয়ার ক্রিয়েশন, ঠিক আছে? এবার যদি ইকুয়াল হয়, তাহলে যে কি হবে না, ইকুয়াল হলে ইলেকট্রন আর পজিট্রন জাস্ট জেনারেট হয়ে রেস্ট থাকবে, ঠিক আছে? আর যদি এইচ নিউ গ্রেটার দেন টোয়াইস এম সি স্কোয়ার হয়, তাহলে কি হবে, এরা সাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, ঠিক আছে? তার মানে টোটাল কি হবে, টোটাল হয়ে যাবে কত, এইচ নিউ ইকুয়ালস টু কত, টোয়াইস এম ই সি স্কোয়ার প্লাস এদের কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এবারে এখানে একটা সমস্যা হচ্ছে কি, এর তো মোমেন্টাম আছে, এর মোমেন্টাম কত না, এইচ নিউ বাই সি। তো যদি এখন রেস্টে থেকে যায় এরা, তাহলে কি হবে, রেস্টে থেকে গেলে তো তাহলে মোমেন্টাম জিরো হয়ে যাবে। এইচ নিউ থেকে ভেঙে যদি ই মাইনাস আর ই প্লাস ভেঙে যায়, তাহলে তারা রেস্টে থেকে যাবে। আর রেস্টে থেকে গেলে তখন কি হবে, তাদের মোমেন্টাম কনজারভেশন লস হচ্ছে। তো তাই জন্য তাদের সাম পার্টিকুলার মোমেন্টাম অলওয়েজ থাকতে হবে, শুধুমাত্র রেস্ট পার্টিকেল ক্রিয়েশন পসিবল নয়। তো এইটা হচ্ছে ইলেকট্রন পজিট্রন পেয়ার ক্রিয়েশন। আর কি আছে বল? স্যার ওয়েভ প্যাকেট, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এইগুলো স্যার একটু বলেননি, এগুলো একটু বলবেন। না, এগুলো পরে বলবো, আগে অ্যাপ্লিকেশন গুলো বলি, তারপর পরে বলবো। হুম। না মানে এরকম হয়েছিল, ইএন সমান হচ্ছে এন স্কোয়ার ই ওয়ান, এরকম হয়েছিল। হুম। না না, কমেনি, হাইড্রোজেন অ্যাটমে কমেনি। এটা কত ছিল হাইড্রোজেন অ্যাটমে, ইএন সমান হচ্ছে -13.6/n² হয়। তো মাইনাস কমছে মানে কি, এটা এটা যদি কমে, মাইনাস কমছে মানে এনার্জি তো বাড়ছে। ও আচ্ছা, গ্যাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার কোশ্চেনটা তোর বল। হ্যাঁ মানে পরপর পরপর ব্যাপারটা হচ্ছে এনার্জি লেভেল গুলো কাছাকাছি আসছিল, গ্যাদার করছিল। যখন n টেন্ডস টু ইনফাইনাইট হবে, তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এখানে ওখানে। হ্যাঁ হ্যাঁ। না, সে দুটো ডিফারেন্ট সিস্টেম। হাইড্রোজেন অ্যাটম একটা ডিফারেন্ট সিস্টেম, ওখানকার পোটেনশিয়াল কি ছিল, ওখানে পোটেনশিয়াল এইটা হতো E²/4πε0r। এখানে পোটেনশিয়াল তো আলাদা, এখানে পোটেনশিয়াল হচ্ছে জিরো যখন এই রিজিয়নের মধ্যে আছে, আর ইনফাইনাইট আদারওয়াইজ। তো দুটো ডিফারেন্ট সিস্টেম, তো তাদের এনার্জি লেভেলও ডিফারেন্ট হবে, তাদের ডিফারেন্ট এনার্জি লেভেলের যে কোয়ান্টাইজেশন সেটাও ডিফারেন্ট হবে। এখানে n²E1 হয়েছে, ওখানে E1/n² হতো, ঠিক আছে? তো তারা ডিফারেন্ট, যেহেতু ডিফারেন্ট তো হবে, ঠিক আছে? একটা হারমোনিক অসিলেটরের যা এনার্জি হবে, হাইড্রোজেন অ্যাটমের এনার্জি তো একই হবে না, এটাই তো স্বাভাবিক। এনার্জি অপারেটর কন্টিনিউয়াস কি করে হবে, অপারেটর কন্টিনিউয়াস কেন, অপারেটর তো একটা ফাংশন, সে আবার কন্টিনিউয়াস কি হবে? কোথায় কোথায় এনার্জি ধরতাম কন্টিনিউয়াস হিলবার্ট স্পেসে? তা তো আরে, সে তো তার বেসিস গুলো কন্টিনিউয়াস, বেস গুলো মানে বেসিস গুলো যেটা আছে, এটা তো এনার্জি লেভেল এগুলো, ঠিক আছে? এটা তো এনার্জি লেভেল গুলো ধরছি, ধর
E1 এনার্জি লেভেলে তার ওয়েভ ফাংশন হচ্ছে ψ1, A2 এনার্জি লেভেলের ওয়েভ ফাংশন হচ্ছে ψ2। ঠিক আছে, এবার ψ1টাই হচ্ছে তার ওয়েভ ফাংশন। যদি কোনো পার্টিকেল E1 এ থাকে তার ওয়েভ ফাংশন হচ্ছে ψ1, যদি কোনো পার্টিকেল E2 তে থাকে তার ওয়েভ ফাংশন হবে ψ2। এবার এই ψ1 এর মধ্যে যে বেসিস গুলো আছে সেটাকে যদি আমি হিলবার্ট স্পেসের দ্বারা প্রকাশ করি তাহলে এরকম লিখবো নিশ্চয় ψ2, এটাকে লিখবো ψ1। এর যে বেসিস গুলো এগুলো কন্টিনিউয়াস বেসিস, অর্থাৎ ψ2 এর মধ্যে কি আছে, ψ2 এর মধ্যে ψ1 x এও লিখতে পারি, ψ1 p তেও লিখতে পারি, ψ1 e তেও লিখতে পারি, যে এনার্জিতে লিখি না কেন এটা এদের বেসিস গুলো কন্টিনিউয়াস, যেহেতু এরা হিলবার্ট স্পেশাল এলিমেন্ট। কিন্তু এরা ইটসেলফ এই জিনিসগুলো ডিসক্রিট, E1 এর ওয়েভ ফাংশন, E2 এর ওয়েভ ফাংশন এরা ডিসক্রিট আর কি। আর আগের দিন তো টাস্ক দেওয়া ছিল, সেগুলো করেছিস তোরা? রেজাল্ট কি এসছে? সাইন কস আলাদা আলাদা এসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে টোটাল যে ওয়েভ ফাংশনটা হবে, মানে আমি বলেছিলাম এমন একটা ওয়েল নিতে, ওয়েলটা কিরকম নিতে বলছিলাম, যে সিমেট্রিক ওয়েল নিতে বলেছিলাম। যে এটা হচ্ছে কত x=0, তো এটা হচ্ছে কত x=-a/2, আর এটা হচ্ছে x=+a/2। তো এখানে পোটেনশিয়াল ইনফাইনাইট, এখানেও পোটেনশিয়াল ইনফাইনাইট, মাঝখানে হচ্ছে তোমার Vx=0। x কে প্লট করছি, এরকম একটা পোটেনশিয়াল। তো এখানে যদি তোরা দেখিস, এখানে এই যে পোটেনশিয়ালটা এটা কিরকম হচ্ছে না, v(-x)=vx, অর্থাৎ এটা হচ্ছে ইভিন সিমেট্রি এর মধ্যে আছে। ঠিক আছে, অর্থাৎ ইভিন ফাংশন, পোটেনশিয়ালটা হচ্ছে ইভিন ফাংশন উইথ রেসপেক্ট টু x=0, অর্থাৎ x=0 এর রেসপেক্টে পোটেনশিয়ালটা সিমেট্রিক, এদিকে আর এদিকে আমি যদি মাঝখানে দেখি সিমেট্রিক আছে। আবার অ্যান্টি সিমেট্রিক হলে কি হতো, এটা নিচের দিকে হতো, কিংবা এটা নিচের দিকে হতো, যাই হোক একটা কিছু হতো। তো আমি বলেছিলাম যদি এরকম কোনো কন্ডিশন থাকে, যদি পোটেনশিয়ালটার মধ্যে কোনো ডেফিনাইট সিমেট্রি থাকে, হয় ইভিন সিমেট্রি না হয় অড সিমেট্রি, দুটোই কিন্তু সিমেট্রি, এরকম যদি থাকে তাহলে এই পোটেনশিয়ালের যে সিস্টেম, এই পোটেনশিয়াল যুক্ত যে সিস্টেম, তার শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন অর্থাৎ ওয়েভ ফাংশন, সেটা কি হবে না, তার ইভিন সলিউশনও থাকবে আর অড সলিউশনও থাকবে। ঠিক আছে, তো কিরকম অড সলিউশন থাকতে পারে না, এরকম হবে হয়তো যে সাই ইভিন প্লাস সাই অড। এবার নর্মালাইজ করলে সে √2 হোক যাই হোক, সে নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসবে। এখানে এ বি দিয়ে দিতে পারি, এখানে এ আর বি, এবার নর্মালাইজ করলে যা আসে সেটা আমরা দেখতে পাবো। তাহলে সাই ইভিন আর সাই অড। অবশ্য একে আবার উল্টো করে আমরা লিখতে পারি এরকম, যে সাই ইভিন সমান কত হয় না, এই তো এর এটা মানে সাই ইভিন সমান হচ্ছে কি, এর হয়তো দুটো সলিউশন এলো, একটা ψ1x একটা ψ2x। সেক্ষেত্রে সাই ইভিন সমান কত হবে না ψ1 প্লাস ψ2, আর সাই অড কত হবে ψ1 মাইনাস ψ2। ঠিক আছে, তো যদি আমার পোটেনশিয়ালটার মধ্যে এরকম কোনো একটা সিমেট্রি থাকে, হয় ইভিন সিমেট্রি না হয় অড সিমেট্রি, মানে ডেফিনেট সিমেট্রি যদি থাকে, তাহলে তার ওয়েভ ফাংশনটা কিন্তু, তার ওয়েভ ফাংশনে দুটো সলিউশন হবে, একটা ইভিন সলিউশন আর একটা হচ্ছে অড সলিউশন। কিন্তু যদি এরকম না হয়, অর্থাৎ দেখা গেল যে v(-s) নট ইকুয়াল টু +-vx, অর্থাৎ কোনো ডেফিনেট সিমেট্রি নেই, সেক্ষেত্রে তার সলিউশনটা কেমন হবে না, সেক্ষেত্রে তার সলিউশনটা শুধুমাত্র অড সলিউশন হবে। আমরা দেখছিলাম একটু আগে, মানে আগের ক্লাসে যেটা দেখছিলাম, যে একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, ঠিক আছে, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল ওয়ান ডাইমেনশন আমি ধরেছিলাম। তো আমি যদি লিখি যে x=0 to এর মধ্যে তার সেটা ফ্রি পার্টিকেলের মতো বিহেভ করছে, অর্থাৎ পোটেনশিয়াল 0, আর তার বাকি যে জায়গাটা হচ্ছে রিজিড, অর্থাৎ পোটেনশিয়াল ইনফাইনাইট। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম কি, তার সলিউশনটা শুধুমাত্র সাইন ফাংশন এসেছিল, অর্থাৎ শুধুমাত্র অড ফাংশন এসেছিল। ঠিক আছে, এবার যেহেতু এটা অড ফাংশন এবং আমরা দেখতেও পাচ্ছি, তাহলে এই জিনিসটা আমরা অলরেডি এখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ডিরেক্ট সলভ করেও দেখতে পেলাম, যে যদি কোনো ডেফিনেট সিমেট্রি পোটেনশিয়ালের মধ্যে না থাকে তাহলে শুধুমাত্র তার অড সলিউশন গুলো থাকবে, আর যদি ডেফিনেট সিমেট্রি থাকে তাহলে ভি নট দুটো সলিউশনই কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, এবং এর যে এনার্জি লেভেলগুলো, এই এনার্জি লেভেলগুলোকে আমরা ডেমনস্ট্রেট করেছিলাম একটা গ্রাফিক্যাল ওয়েতে। তার ওয়েভ ফাংশনগুলো করেসপন্ডিং কেমন হবে সেটাও আমরা দেখেছিলাম। সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম কি, যে যদি কোনো একটা পার্টিকেলকে আমি এখানে রেখে দিই, এই জিনিসটা একটু রিমাইন্ড করে দেখ, আমি একটা কথা বলছিলাম ওখানে, যে একটা এরকম হয়তো পোটেনশিয়াল ওয়েল আছে, তো যদি কোনো একটা পার্টিকেল এর মধ্যে থাকে, তো আমরা তো ডেফিনেটলি জানি না সে কোন এনার্জি লেভেলে আছে। সে E1 এনার্জি লেভেলেও তার থাকার কিছু প্রবাবিলিটি আছে, E2 এনার্জি লেভেলেও থাকার কিছু প্রবাবিলিটি আছে, অর্থাৎ সমস্ত এনার্জি লেভেলগুলোতে তার থাকার একটা ডেফিনাইট প্রবাবিলিটি আছে।
তো সেখান থেকে আমরা বলেছিলাম কি যে পুরো এই যে পার্টিকেলটার যে ওয়েভ ফাংশন সাই এক্স, সেটা কি হবে না এদের এদের যে মানে এদের যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এনার্জি লেভেলের যে ওয়েভ ফাংশন আছে তাদের লিনিয়ার সুপারপজিশনের সঙ্গে সমান হবে। অর্থাৎ এরকম হবে যে a1 সাই 1x প্লাস a2 সাই 2x প্লাস a3 সাই 3x, এরকম করে তাদের লিনিয়ার সুপারপজিশন হবে। অর্থাৎ এরকম ভাবে যদি আমি মোর জেনারেল লিখতে পারি সামেশন ওভার n an সাই nx, এই জিনিসটা হবে। আর যদি আমি টাইম ডিপেন্ডেন্সটা করে দিই তাহলে কি হবে a1 সাই 1x e টু দি পাওয়ার মাইনাস i e1 t বাই h কার, যেমন টাইম পার্টটা আসে এর সঙ্গে সাই 2 থাকবে, তার সঙ্গে e টু দি পাওয়ার মাইনাস i e2 t বাই h কার। এবার e1 e2 e3 এদের ভ্যালু আমরা জানি, সাই 1 সাই 2 সাই 3 এর নরমালাইজড ভ্যালু আমরা জানি, আমরা বের করেছিলাম আগের দিন যে নরমালাইজেশন n স্টেটের যে ওয়েভ ফাংশন তার নরমালাইজেশনটা কেমন হয়, √2/a সাইন n পাই x বাই a, এবং en টা কত হয় না e1 ইন্টু n স্কোয়ার, মানে n স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার বাই টুয়াইস m স্কোয়ার, এরকম ভাবে আমরা বের করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে এর যদি আমি প্রবাবিলিটি ডেনসিটি বার করি অর্থাৎ মোট সাই স্কোয়ার, সেটা কিন্তু টাইম ডিপেন্ডেন্স থাকবে, তার মধ্যে টাইম ডিপেন্ডেন্স থাকবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে না। তার কারণটা হচ্ছে কি যেহেতু এই সাই 1 সাই 2 সাই 3 এরা হচ্ছে অর্থ নর্মাল, একে নর্মালাইজ করে দিয়েছি মানে এরা অর্থ নর্মাল একটা বেসিস হিসেবে কাজ করছে, অর্থাৎ একে স্প্যান করছি এই বেসিসগুলোর রেসপেক্টে, এই বেসিস এগুলোকে আমরা বেসিস হিসেবে ইউজ করছি। অর্থাৎ প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে এনার্জি লেভেল তাদের যে করেসপন্ডিং ওয়েভ ফাংশন তাকে আমরা বেসিস হিসেবে ইউজ করে পুরো পার্টিকেলটার যে ওয়েভ ফাংশন তার স্প্যানিং গুলো করতে পারছি। এবং সেক্ষেত্রে আমরা দেখবো কি যেহেতু এরা অর্থ নর্মাল এবং এদের টাইম ডিপেন্ডেন্স যদি থাকে তাহলে মোড সাই স্কোয়ার কিন্তু টাইমের ফাংশন হয়ে যাচ্ছে, সুতরাং তারা স্টেশনারি স্টেট নয়। তাই আমরা বলতে পারি যদি কোনো সুপারপোজ স্টেট থাকে অর্থাৎ কোনো একটা সিস্টেমের যে স্টেটটা সেটা যদি সুপারপোজ স্টেট হয় অর্থাৎ ডিফারেন্ট লেভেলের এনার্জি লেভেলের ওয়েভ ফাংশনের সুপারপোজ স্টেট হয়, তাহলে সেটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে না, তারা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ স্টেশনারি স্টেট হবে না। আর যদি স্টেশনারি স্টেট হতে হয় তাহলে তাকে কি হতে হবে না, তাকে পিওর স্টেট হতে হবে অর্থাৎ সিঙ্গেল স্টেট হতে হবে। যদি আমি বলি যে পার্টিকেলটা আমি জানি পারফেক্টলি জানি যে তার 1 নম্বর এনার্জি লেভেলে থাকার প্রবাবিলিটি 1, তার মানে আমি সাই এক্স কে পিওরলি আমি লিখতে পারি সাই 1x, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে না সুপারপোজ স্টেট হবে না, সেটা স্টেশনারি স্টেট হবে। মানে আদারওয়াইজ যদি a2 a3 an গুলো সব 0 হয়ে যায় শুধু a1 টা থাকে, এবার a1 এর ভ্যালু নরমালাইজেশন থেকে আমরা 1 বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে সুপারপোজ স্টেট নয় স্টেশনারি স্টেট, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম অলরেডি। এবার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি বলার চেষ্টা করছি, দেখ তোরা পারিস কিনা। এরকম একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, মানে এরকম 0 to এর মধ্যে আছে এরকম একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, ঠিক আছে, তার ওয়েভ ফাংশনটা দেওয়া আছে এরকম এক্স এর রেসপেক্টে, তার যে ওয়েভ ফাংশন সাই এক্স মানে পজিশন ওয়েভ ফাংশন যেটা, সেটা দেওয়া আছে কি না সাইন পাই এক্স বাই এ 1 প্লাস কস পাই এক্স বাই এ, এটা দেওয়া আছে, ঠিক আছে। তা সাই এক্স দেওয়া আছে কত, সাইন এ দেওয়া আছে অবশ্য এরকম এ সাইন পাই এক্স বাই এ হোল ইন্টু 1 প্লাস কস পাই এক্স বাই এ, ঠিক আছে। দিয়ে বলা আছে ই এর এভারেজ কত হবে, কেউ করতে পারবি কত দেখি। এটা বের করতে হতে পারে। আর একটা হয়তো বললো যে 1 নম্বর স্টেটে পাওয়ার প্রবাবিলিটি কত হবে, অর্থাৎ সিস্টেমটার 1 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটি অর্থাৎ ফার্স্ট এনার্জি লেভেলে মানে গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেলে থাকার প্রবাবিলিটি সেটা কত হবে। এই হচ্ছে দুটো কোশ্চেন। আচ্ছা, দুটো কোশ্চেন কি, প্রথম হচ্ছে এভারেজ এনার্জি বার করতে হবে অর্থাৎ এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সিস্টেমটা অর্থাৎ পার্টিকেলটার 1 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটি কত হবে, কিভাবে হবে। হ্যাঁ, অপারেটর দিয়ে তো হবে, কিভাবে কর দেখি তোরা। আচ্ছা আমি দেখাচ্ছি। স্যার প্রথম এনার্জি লেভেলটা মোট সাই স্কোয়ার বের করে নিলে তো মনে হয় হয়ে যাবে। কিন্তু এখানে তো এ দেওয়া আছে না, তোকে নরমালাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখাচ্ছি কি করে হয়, এটাকে আমি ভেঙে দিলাম কিরকম, এ সাইন পাই এক্স বাই এ প্লাস এ সাইন পাই এক্স বাই এ কস পাই এক্স বাই এ, এইটা। তো এটাকে আমরা লিখতে পারি কত, √a/2 ইন্টু এ ইন্টু √2/a সাইন পাই এক্স বাই এ
এবার এটাকে আমরা কি লিখতে পারি, a বাই টু ইন্টু টু করে দিলে কত হবে, সাইন টু পাই এক্স বাই এ। ঠিক আছে, টু সাইন এক্স কস এক্স সমান হচ্ছে সাইন টু এক্স হয়। সঙ্গে এখানেও আমি এরকম করলাম রুট ওভার টু বাই এ ইন্টু রুট ওভার এ বাই টু, এই জিনিসটা। তো এবার দেখ এই যে জিনিসটা এটা হচ্ছে সাই ওয়ান এক্স, তার মানে এ ইন্টু রুট ওভার এ বাই টু ইন্টু সাই ওয়ান এক্স প্লাস এ বাই টু ইন্টু রুট ওভার এ বাই টু সাইন, মানে এটা হয়ে যাবে কত, সাই টু এক্স, এটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সাই এক্স সমান আমার পেয়ে গেলাম এইটা, এটা হচ্ছে এখন সাই এক্স। তাহলে পুরো ওয়েভ ফাংশনটাকে আমরা এদের বেসিসের আকারে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেলের যে ওয়েভ ফাংশন তাদের বেসিস হিসেবে ইউজ করে আমরা স্প্যান করে ফেলেছি। তাহলে এটা এখন আমার ইজি হয়ে যাবে ক্যালকুলেট করা কিভাবে। তো সেটা করার আগে আমি প্রথম নর্মালাইজ করব। তো নর্মালাইজ করলে আমার কি হয়, সাই সাই ওয়ান হবে, সাই সাই ওয়ান হবে। অর্থাৎ আমি বলতে পারি কত, এ স্কোয়ার মানে মড অফ এ স্কোয়ার ইন্টু এ বাই টু প্লাস এ স্কোয়ার বাই ফোর ইন্টু এ বাই টু দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। এটা বুঝতে পারছিস তো এই লাইনটা, এখান থেকে এই লাইনটা কিভাবে লিখলাম বুঝতে পারছিস। সাই সাই ওয়ান মানে কি, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, কারণ নর্মালাইজ তো, এটা তো অর্থ নর্মাল। সাই ওয়ান সাই টু করলে তো জিরো হবে, শুধু সাই ওয়ান এটা করলে হবে, আর এটা করলে এটা আসছে জাস্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি কত, মড এ স্কোয়ার, এটা কমন নিয়ে নিলে কত হচ্ছে না, এ বাই টু প্লাস এ বাই এইট দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে মড এ সমান কত হচ্ছে, চার দুই আট, মানে চার যদি লিখি তাহলে কত, দুই এক তিন, এইট ছিল না, হ্যাঁ। তার মানে এখানে যদি হয় এইট হলে কত, চার এক পাঁচ, মানে এইট বাই ফাইভ এর রুট, এটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, এটা হলো, তো এর ভ্যালুটা হচ্ছে এইটা। এটা এবারে যদি বলা হয় যে গ্রাউন্ড স্টেটে থাকার প্রবাবিলিটি P1, P1 মানে কত হবে, এটার মড স্কোয়ার, মানে কত হবে না, এ মড স্কোয়ার ইন্টু এ বাই টু। এ মড স্কোয়ার মানে কত হবে, এইট বাই ফাইভ এ ইন্টু এ বাই টু, তার মানে ফোর বাই ফাইভ। ঠিক আছে, আবার যদি ই এভারেজ বার করি তো সেরকম ভাবে অপারেট করেও করতে পারি, না হলে আমি এরকম লিখতে পারি তো, E1 ইন্টু পি অফ E1 প্লাস E2 ইন্টু পি অফ E2। এবার E1 মানে তো আমরা জানি পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম স্কোয়ার, আর পি অফ E1 মানে এইটা, প্লাস E2 মানেও আমরা জানি ফোর পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম স্কোয়ার ইন্টু পি অফ E2 মানে হচ্ছে এটার মড স্কোয়ার। ঠিক আছে, মানে এটা যদি চারের পাঁচ হয় ওটা একের পাঁচ হবে, তাহলে একের পাঁচ ইন্টু E2 মানে এইটা এরকম হবে, ফোর বাই ফাইভ হচ্ছে না ওয়ান বাই ফাইভ ইন্টু E2। E2 এর ভ্যালুটা আবার জানি আমরা ফোর বাই ফাইভ, মানে ফোর E1 হবে। E2 মানে তো ফোর E1, মানে En সমান যদি n স্কোয়ার E1 হয় তার মানে ফোর E1, তার মানে ফোর বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ মানে এইট বাই ফাইভ ইন্টু E1, আর E1 এর ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম এস। তো এইভাবে আমরা এনার্জি লেভেলগুলো বার করতে পারি, মানে সরি এনার্জির এক্সপেকটেশন ভ্যালুটা আমরা বার করতে পারি। এবার যদি এখানে দুটো না থেকে আরেকটা এনার্জি লেভেল থাকতো সেভাবেও হতো, একই রকম ভাবে হবে, একই রকম প্রসিডিওর, জাস্ট মেথডটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস। আচ্ছা, এবারে আর এক ধরনের প্রশ্ন আসতে পারে তোদের, সেটা কিরকম, সেটা হচ্ছে ধর একটা এরকম এ বলে দিয়েছে, এরকম একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বলে দিয়েছে, 0 2 এর মধ্যে একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বলে দিয়েছে। এবার এখানে বলেছে সাপোজ 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে, 5টা ইলেকট্রন আছে, দিয়ে বলেছে তাহলে এই সিস্টেমটার গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে। গ্রাউন্ড স্টেট এনার্জি না, মানে গ্রাউন্ড স্টেট এনার্জি তো জানি আমরা বের করতে পারবো, গ্রাউন্ড স্টেট এনার্জি মানে একটা সিস্টেমের, এখানে আমি যদি বলি যে এটা গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এভাবে আমরা বলতে পারি। কিন্তু একটা সিস্টেমের গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল, গ্রাউন্ড স্টেট এনার্জি মানে কত, না লোয়েস্ট পসিবল এনার্জি অফ দ্য সিস্টেম, সেটা কত হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বলতে পারি, যেহেতু ইলেকট্রন এরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, অর্থাৎ একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারবে না,
কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রনের আবার স্পিন ডিজেনারেসি আছে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে, প্রথম স্টেটে কিন্তু দুটো ইলেকট্রন থাকে। কেন না, দুটো ইলেকট্রন থাকে কিন্তু দুটো স্টেট আলাদা, স্পিন স্টেট আলাদা, একটা হচ্ছে আপ স্পিন, একটা ডাউন স্পিন। অর্থাৎ প্রত্যেকটা এনার্জি লেভেল আমি যদি দেখি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এখানে দুটো থাকতে পারে, এখানে দুটো থাকতে পারে, এখানে দুটো থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকলো 2e1, এখানে দুটো ইলেকট্রন থাকলো 2e2, তাহলে 2 2 4 হয়ে গেল, বাকি আছে কত, e3 তে একটা আছে। তার মানে টোটাল লোয়েস্ট পসিবল এনার্জি অর্থাৎ গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য সিস্টেম সেটা কত হবে না 2e1 প্লাস 2e2 প্লাস e3, এইটা। তার মানে কত 2e1 প্লাস 4 হয়ে যাবে, মানে 8e1 প্লাস 9e1, তার মানে 17 2 19, 19e1, মানে 19 pi square h cut square by twice m square. That will be the ground state energy or lowest possible energy of the system. ঠিক আছে, কি বুঝতে পেরেছিস তো? না না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানে হচ্ছে যে বলা হচ্ছে যারা ফার্মিয়ন হবে, যেমন ইলেকট্রন একটা ফার্মিয়ন, মানে পার্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বোসন আর একটা ফার্মিয়ন। বোসনরা কারা? বোসনরা হচ্ছে যারা হচ্ছে মিডিয়েটর হিসেবে কাজ করে, ইন্টারেকশনের মিডিয়েটর হিসেবে, যেমন ফোটন একটা বোসন। আর ফার্মিয়ন কারা? যারা হচ্ছে বিল্ডিং ব্লক পার্টিকেল, মানে এই ইউনিভার্স হচ্ছে কি ফার্মিয়ন দ্বারা তৈরি, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের দ্বারা তো তৈরি আমাদের ইউনিভার্স, ফান্ডামেন্টালি এদের দ্বারা তৈরি। আবার প্রোটন নিউট্রনকেও ভাঙা যায়, তো তারা কোয়ার্ক দ্বারা তৈরি। তাহলে কোয়ার্ক আর ইলেকট্রন, মানে কোয়ার্ক তারপর এদিকে এদেরকে বলা হয় লেপটন, এরা হচ্ছে ফার্মিয়ন। ঠিক আছে, তো এই ফার্মিয়নের একটা ভালো উদাহরণ বা সবচেয়ে পপুলার যেটা আমি এক্সাম্পল বলতে পারি সেটা হচ্ছে ইলেকট্রন। তো এরা কি করে, এরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে এই পার্টিকেলগুলোর প্রাইভেসি বেশি, অর্থাৎ একই স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে না। ঠিক আছে, এবার একই স্টেট বলতে দেখা গেল যে দুটো এমন স্টেট আছে দুটোর এনার্জি ই, দুটোরই কিন্তু এনার্জি ই, এরা ডিফারেন্ট স্টেট বাট তারা কি তাদের এনার্জিটা একই বাট তারা ডিফারেন্ট স্টেট। ঠিক আছে, তো এদেরকে বলা হয় ডিজেনারেট এনার্জি লেভেল বা ডিজেনারেট স্টেট। তো ইলেকট্রনের এরকম কি হয় না স্পিন ডিজেনারেসি আছে। আমি যদি বলি যে একটা হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি লেভেল গুলোকে বা তার ইলেকট্রনের যে স্টেট গুলোকে আমরা তার কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিফাইন করি, কিরকম না তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এল এম এস চারটা দ্বারা ডিনোট করি। এবার আমি যদি বলি যে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি, সেখানে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, কিরকম তার n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, একটা হচ্ছে প্লাস হাফ, আরেকটা ইলেকট্রনের 0 0 মাইনাস হাফ। এবারে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে যাদের এনার্জি একই। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের যে গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেলে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের যদি থাকে তাদের কিন্তু এনার্জি একই বাট কি হবে, তারা কিন্তু ডিফারেন্ট স্টেট আছে, কারণ তাদের স্পিন স্টেটটা আলাদা। ঠিক আছে, তো এই জন্য এখানে একই এনার্জি লেভেলে কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারে, কারণ তাদের স্টেটটা আলাদা, তাদের স্পিন স্টেট আলাদা। তাই জন্য এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, এখানেও দুটো ইলেকট্রন থাকতে পারে, তারপরেরটাই কিন্তু আমার একটা ইলেকট্রন থাকবে, তাহলে টোটাল 5টা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে এই ইনফাইনাইট স্কোয়ার ওয়েল থেকে এই ধরনের কোশ্চেন দিতে পারে যে এখানে একটা পার্টিকেলের ডিস্ট্রিবিউশন কেমন হবে। এগুলো স্ট্যাটিস্টিক্স পড়ার পর আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপাতত এই ধরনের কোশ্চেন কিন্তু ওদের এক্সামে দিতেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল বার করতে দিতে পারে, ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি লেভেল বার করতে দিতে পারে, এভাবে ডিফারেন্ট কোশ্চেন এখান থেকে হতে পারে। এখানে যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট বলতো তাহলে কি হতো না, গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে উপরে দিয়ে দিত, দিলেই হয়ে যেত। আর 2 নম্বর থেকে আরেকটা, মানে এরকম হয়ে যেত তখন। এটা তো গ্রাউন্ড স্টেট ছিল, গ্রাউন্ড স্টেট কিরকম ছিল, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা। তার পরবর্তী এনার্জি লেভেলটা কি, মানে তার চেয়ে বেশি এনার্জি লেভেল, লোয়েস্ট পসিবল এনার্জির পরের এনার্জিটা কি হতে পারে, এখানে একটা দিলাম, এখানে দুটো দিলাম, এখানে দুটো দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এবার সেকেন্ড এক্সাইটেড স্টেট কি হবে না, এখান থেকে এটা একটা এখানে বাড়িয়ে দিতে পারে, এবার দেখতে হবে যে এর পরে কোনটা হতে পারে কম্বিনেশন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল নিয়ে ডিসকাশন, ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল নিয়ে আলোচনা। তো আজকে আমরা আলোচনা করব 3 ডাইমেনশনাল গ্রাউন্ড, মানে 3 ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল নিয়ে। ঠিক আছে, 3 ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আগের দিন ছিল 1 ডাইমেনশনাল, আজকে আলোচনা করব হচ্ছে 3 ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল।
তাহলে থ্রি ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বা থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স বা রিজিড বক্স যাই বলি না কেন, তার পোটেনশিয়ালটাকে আমরা এভাবে ডিফাইন করে থাকি যে সাপোজ ভিএক্স ইকুয়ালস টু 0, মানে ভিএক্স নয়, এখানে এখন এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন 0, কোন রিজিয়নের মধ্যে না এক্স এর ভ্যালুটা সাপোজ 0 to এর মধ্যে, ওয়াই এর ভ্যালুটা 0 to b এর মধ্যে, জেড এর ভ্যালুটা 0 to c এর মধ্যে, সরি 0 to c এর মধ্যে, আর ইকুয়াল টু ইনফাইনাইট আদারওয়াইজ। তো এই ধরনের যে পোটেনশিয়াল সেটাকে আমরা বলে থাকি কি না ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বাট ইন 3D, এটা থ্রি ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, অর্থাৎ একটা বাক্সের মতো থাকবে, একটা থ্রি ডাইমেনশনাল এরকম একটা বাক্স হবে, থ্রি ডাইমেনশনাল একটা বাক্স হবে এরকম, ঠিক আছে, একটা বক্স থাকবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই বক্সের মধ্যে পোটেনশিয়ালটা 0, আদারওয়াইজ ইনফাইনাইট, অর্থাৎ একটা পার্টিকেলকে যদি এর মধ্যে আমি ছেড়ে দিই তাহলে এর বাইরে কিন্তু বেরিয়ে আসতে পারবে না, আর বাইরে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে এই পোটেনশিয়াল বক্সের বাইরে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি 0 হবে, তার মানে এই বক্সের বাইরে পার্টিকেলটার যে ওয়েভ ফাংশন সেটাও কিন্তু 0 হবে, ঠিক আছে। তার মানে এই বক্সের বাইরে পার্টিকেলটা মোটামুটি তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি নেই, তার মানে পার্টিকেলটার ওয়েভ ফাংশন কিন্তু 0 হবে, ঠিক আছে। আর ভেতরে কি হবে, ভেতরে এটা ফ্রি পার্টিকেলের মতো আচরণ করবে, কিন্তু ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেলের যেমন অ্যানালিসিস হয়, কোয়ান্টাম ফ্রি পার্টিকেল মানে অর্থাৎ এরকম রিজিড ওয়ালের মধ্যে, সরি রিজিড বক্সের মধ্যে বা পোটেনশিয়াল বক্সের মধ্যে তার ওয়েভ ফাংশন কিন্তু যে আইডেন্টিক্যাল হবে না তার প্রমাণ আমরা ওয়ান ডাইমেনশনে পেয়েছি। তার কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যেটা দেখতাম, যদি সেটা তোমার যেটা সেটা যদি ফ্রি পার্টিকেল হতো তাহলে তার এনার্জি লেভেলটা কন্টিনিউয়াস হতো এবং তার গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল 0 হতে পারত। কিন্তু যখন আমরা তার কোয়ান্টাম অ্যাপ্রোচ দেখছি, অর্থাৎ যখন দেখছি যে দুদিকে দুটো রিজিড ইনফাইনাইট ওয়াল আছে, ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়াল আছে, তার মাঝখানে যদি কোনো পার্টিকেলকে ছেড়ে দিই সেক্ষেত্রে তারা ফ্রি পার্টিকেল, তার পোটেনশিয়ালটা 0, বাট তার এনার্জি লেভেলগুলো কিন্তু আগের মতো আর কন্টিনিউয়াস থাকছে না। সেক্ষেত্রে সেটা কেমন হয়ে যাচ্ছে না ডিসক্রিট এনার্জি লেভেলে তারা থাকতে পারে, অর্থাৎ পার্টিকুলার ভাবে যে কোনো এনার্জি নিয়ে তারা কিন্তু থাকতে পারে না, কন্টিনিউয়াস এনার্জি নিয়ে থাকতে পারে না, পার্টিকুলার কয়েকটা ডিসক্রিট এনার্জি তারা পজেস করে থাকতে পারে, সেটা আমরা দেখেছি। সুতরাং থ্রি ডাইমেনশনের ক্ষেত্রেও আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানেও কিন্তু এনার্জি লেভেলের ডিসক্রিটাইজেশন হবে বা কোয়ান্টাইজেশন হবে, এবং সেটা কিভাবে হবে সেটা অ্যানালিসিস করার জন্য আমাকে কি করতে হবে না তার শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে। তো let's try to solve the Schrodinger equation for three dimensional rigid box বা থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স। তো আমরা যদি শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখি, থ্রি ডাইমেনশনে যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখি সেটা তাহলে কেমন হয় না মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড স্কোয়ার সাইটা কিন্তু এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন, প্লাস ভি সাই, ভিটাও এক্স ওয়াই জেড তিনটারই ফাংশন, ইকুয়াল টু ই সাই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, কারণ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাকে সলভ করতে হবে না, এখান থেকে যে সলিউশনটা পাবো তার সঙ্গে শুধু টাইম পার্টটা যদি গুণ করে দিই তাহলে টোটাল আমি টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আমি কিন্তু পেয়ে যাব। যেহেতু অরিজিনাল শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করতে গেলে আমাকে কি করতে হতো না সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করে আমি দুটো ইকুয়েশন নিয়েছিলাম, একটা ইকুয়েশনকে সলভ করে অলরেডি তার টাইম পার্টটা পেয়ে গেছি টু দি পাওয়ার মাইনাস আইটি বাই এইচ কাট, আর আরেকটা পার্ট সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা হচ্ছে এটাকে সলভ করলে আমি কিন্তু পজিশন পার্ট বা স্পেশিয়াল পার্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা কি লিখতে পারি, del 2 psi by del x2, del 2 psi by del y2, del 2 psi by del z2 প্লাস পোটেনশিয়ালটা আমি যদি ওই রিজিয়নের মধ্যে দেখি, অর্থাৎ ওই বক্সের মধ্যে রিজিয়নে দেখি, তাহলে তার ভিটা 0, সো দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে না দ্যাট ইজ ইকুয়াল টু ই সাই, এটা হবে কোন রিজিয়নের মধ্যে না এই রিজিয়নটার মধ্যে, x ইকুয়াল টু 0 to a, y ইকুয়াল টু 0 to b, z ইকুয়াল টু 0 to c, এই রিজিয়নের মধ্যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা এরকম দাঁড়াচ্ছে। তো এটাকে যদি লিখি তাহলে আগের মতো del 2 psi by del x2, del 2 psi by del y2 প্লাস del 2 psi by del z2 প্লাস k স্কয়ার psi that is equal to 0,
যেখানে কে স্কোয়ার সমান কত, যেখানে কে স্কোয়ার সমান হচ্ছে টোয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার, একটা সলিউশন পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের সিম্পলিফাইড ফর্ম ফর থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স। এখানে কে স্কোয়ার সমান হচ্ছে এইটা। এবার একে আমাকে সলভ করতে হবে কিভাবে, না এখানে এটাও কিন্তু একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে সাইটা এখানে এক্স ওয়াই জেড এর ফাংশন। তো এখানে আমাকে কি করতে হবে না, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সাই এক্স ওয়াই জেড কে এভাবে ধরে নিতে পারি যে এক্স ফাংশন অফ এক্স, ক্যাপিটাল ওয়াই ফাংশন অফ ওয়াই, ক্যাপিটাল জেড ফাংশন অফ জেড, এরকম। এবার যদি এখানে এটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, এখানে বসালে যেটা পাচ্ছি যে ওয়াই জেড ডেল টু এক্স বাই ডেল এক্স টু প্লাস এক্স জেড ডেল টু ওয়াই বাই ডেল ওয়াই টু প্লাস এক্স ওয়াই del 2 z by del z2 plus k square x y z that is equal to 0। ঠিক আছে, এবার আমি কি করব না এক্স ওয়াই জেড দ্বারা পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দেবো, অর্থাৎ সাই দ্বারা ভাগ করে দেবো। তাহলে যেটা আমি পাবো সেটা কি না 1/x del 2x by del x2 plus 1/y del 2y by del y2 plus 1/z del 2z by del z2 plus k square that is equal to 0, এরকম পাবো। তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করার পর তার যে সিম্পলিফাইড ফর্ম সেটা দাঁড়ালো এরকম। ঠিক আছে, এবারে আমি কি করলাম, এটাকে এভাবে লিখতে পারি যে 1/x del 2x by del x2 ইকুয়ালস টু কত হবে মাইনাস 1/y del 2y by del y2 প্লাস 1/z del 2z by del z2, এটা মাইনাস কে স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন পাবো। এবার এই ইকুয়েশনটা দেখ, লেফট হ্যান্ড সাইডটা শুধুমাত্র এক্স এর ফাংশন আর রাইট হ্যান্ড সাইডটা শুধুমাত্র ওয়াই আর জেড এর ফাংশন, আর এখানে একটা কনস্ট্যান্ট আছে। এবার একটা জিনিস ভাব, দুটো ডিফারেন্ট ফাংশন, ডিফারেন্ট ভ্যারিয়েবলের ফাংশন, মানে এরকম ব্যাপার যে এফ এক্স ইকুয়াল টু জি ওয়াই, এটা শুধুমাত্র এক্স এর ফাংশন আর এটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন, অথচ তারা ইকুয়াল। এটা কখন পসিবল, যদি তারা বোথ আর কনস্ট্যান্ট হয়। আমি বললাম যে এফ এক্স এর ফাংশন আর এফ ওয়াই এর ফাংশন মানে জি ওয়াই মানে এফ এক্স আর জি ওয়াই, তারা অথচ তারা ইকুয়াল। এ এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে না, এ এক্স এর উপর ডিপেন্ড করে না, অথচ তারা ইকুয়াল। এটা কখন হতে পারে, ইফ বোথ আর কনস্ট্যান্ট, যদি তারা বোথ কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলেই কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি দ্যাট উইল বি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিলাম কত না সাপোজ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তার মানে মাইনাস কে এক্স স্কোয়ার নাম দিলে, এটা দিলাম হচ্ছে মাইনাস কে এক্স স্কোয়ার। তো সেখান থেকে তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এটা যদি মাইনাস কে এক্স স্কোয়ার ধরি তাহলে আলটিমেট আমরা কে এক্স স্কোয়ার ইজ এ আরবিটারি কনস্ট্যান্ট। তো সেখান থেকে আমরা কি পাবো না, সেখান থেকে আমরা পাবো যে ডেল টু এক্স টু প্লাস কে এক্স স্কোয়ার এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর একটা ইকুয়েশন পাবো কি, এটা ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। এবারে এই ইকুয়েশনটাকে আবার সিমিলারলি ওয়াইটাকে একদিকে রেখে জেডটাকে অন্যদিকে নিয়ে যাব, তাহলে একদিকে কি থাকবে শুধুমাত্র ওয়াই এর ফাংশন আর অন্যদিকে থাকবে শুধুমাত্র জেড এর ফাংশন, অথচ তারা ইকুয়াল। তার মানে বোথ আর কনস্ট্যান্ট। সিমিলারলি সেটাকে যদি আমি মাইনাস কে ওয়াই স্কোয়ার ধরে নিই, একই রকম ভাবে সেখানেও একটা ইকুয়েশন পাবো এরকম যে ডেল টু ওয়াই বাই ডেল ওয়াই টু প্লাস কে ওয়াই স্কোয়ার ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা ইকুয়েশন জেড এর টার্মটা পড়ে থাকবে, সেটাও সিমিলারলি এরকম চলে আসবে, এরকম চলে আসবে যে ডেল টু জেড বাই ডেল জেড টু প্লাস কে জেড স্কোয়ার জেড দ্যাট ইজ ইকুয়াল টু 0, যেখানে আমরা বলতে পারবো যে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এইটা তাহলে তিনটে ইকুয়েশন পাবো, এবং তিনটে ইন্ডিভিজুয়াল ইকুয়েশন। এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, এক্স এর পার্ট, এটা শুধুমাত্র ওয়াই এর ইকুয়েশন, এটা শুধুমাত্র জেড এর ইকুয়েশন।
তিনটে পার্টকে সলভ করলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। সেটাকে মাল্টিপল করে দিয়ে প্রোডাক্ট করে দিয়ে আমরা কিন্তু এই সাই এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পেয়ে যাব। তো এই ইকুয়েশন গুলো কিন্তু সেই আগের মতো ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনের মতো, শুধু এখানে শুধু এক্স লেখা হচ্ছে আর এখানে কে এক্স স্কোয়ার লেখা হচ্ছে। তার মানে আলটিমেট সলিউশন গুলো আমরা কিরকম পাবো, সলিউশন গুলো আমরা কিরকম পাবো যে এক্সটা এক্স ফাংশন অফ এক্স এটাও কি হয়ে যাবে না, এটাও কিন্তু কোয়ান্টাইজড হয়ে যাবে। কিভাবে না, এরকম হয়ে যাবে √2/a সাইন n পাই এক্স, n পাই না লিখে এটাকে আমি ডিনোট করছি nx পাই বলে, nx পাই এক্স বাই এ, এরকম একটা পাবো। মানে আগের মতো আর কি, আগের মতো সেই বাউন্ডারি কন্ডিশন বসাবো যে x ইকুয়াল টু 0 তে এই x এর ভ্যালুটা 0 আর x ইকুয়াল টু a তে এর ভ্যালুটা হচ্ছে 0। এইভাবে বসিয়ে কিন্তু আমরা সিমিলার ট্রিটমেন্ট করে আমরা কিন্তু এরকম সলিউশন পাবো, ঠিক আছে। আবার এখানে nx লিখতে হবে, তারপর হচ্ছে কত y, ওয়াইটা কি না ny রেসপেক্টে কোয়ান্টাইজ হয়েছে, মানে সেখানে যেমন কোয়ান্টাম নাম্বারটা আমি n ধরেছিলাম, এখানে x এর ক্ষেত্রে আমি ধরছি nx, y এর ক্ষেত্রে ধরছি আমি ny, z এর ক্ষেত্রে ধরবো হচ্ছে nz। তো ny সমান কত হবে না √2/b হয়ে যাবে, এখানে √2/b sin ny পাই y বাই b, এটা পাবো। এবার হবে z, nz যদি লিখি সেটা কত হবে √2/c sin nz পাই z বাই c, তিনটে ইকুয়েশন পাবো। সিমিলারলি এখানেও কিন্তু nx এর ভ্যালুটা 1 2 3 করে যাবে, ny এর ভ্যালুটা 1 2 3 তে করে যাবে, 0 ধরা যাবে না, কারণ 0 ধরলে তো x টা 0 হয়ে যাবে, x 0 হয়ে যাবে মানে পুরো ওয়েভ ফাংশন 0 হয়ে যাবে, সেটা পসিবল নয়। তার মানে nx ny nz তিনটের ভ্যালু কিন্তু 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 যে কোনো ইন্টিজার ভ্যালু নিয়ে চেঞ্জ হতে পারে। এভাবে কিন্তু কোয়ান্টাইজড, এইভাবে হচ্ছে আমরা দেখলাম যে তার ওয়েভ ফাংশনটা কোয়ান্টাইজ হয়ে গেছে। এবং সিমিলারলি এখানেও আমরা এটাও বলতে পারি যে তার কে ভ্যালুটা kx সমান কত না nx পাই বাই a, ঠিক আছে। ky সমান কত ny পাই বাই b, kz সমান কত nz পাই বাই c, এভাবে আমরা পাচ্ছি। একই রকম ভাবে ওখানে যেমন কি ছিল k সমান kn সমান কত ছিল n পাই বাই a হয়েছিল তো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে, আর এখানেও সেইভাবে আমরা সলভ করব, সলভ করে সেই বাউন্ডারি কন্ডিশন বসালে একই রকম ভাবে আসবে। এখানে শুধু kx ky kz লিখছি আর বাকি তো সব একই, ঠিক আছে, এটা পাবো। তাহলে এখন আমি ব্যাপারটা এই জায়গাগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা দেখি যে টোটাল যে ওয়েভ ফাংশনটা সেটা কেমন হচ্ছে, তাহলে সাইর মধ্যে কি থাকবে, সাইর মধ্যে তিনটে কোয়ান্টাম নাম্বার থাকবে nx ny nz, তিনটে থাকবে। তাহলে সেটা কত হবে √8/222 abc ইন্টু সাইন nx পাই x বাই a সাইন ny পাই y বাই b সাইন nz পাই z বাই c। মানে এটা পরপর আছে কিন্তু ধরেনি বলে আমি লিখেছি, মানে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে সাইন nx ny nz তিনটের ফাংশন, সেটা তিনটের ফাংশন ওয়েভ ফাংশনটা সেটা হচ্ছে এরকম হবে। এবার যদি আমি এনার্জি লেভেলটা দেখি তাহলে এনার্জি লেভেলটা কেমন হবে, এনার্জি লেভেলটা কেমন হবে, এনার্জি লেভেলটা কিরকম হয়ে যাবে না, সেটাও কিন্তু ই nx ny nz হবে, nx ny nz। তাহলে কত হবে আমরা জানি কত k স্কয়ার h কাট স্কয়ার k স্কয়ার বাই টুয়াইস m, আমরা তো এটা ধরেছিলাম, কারণ k স্কয়ার সমান কত ধরেছিলাম না টুয়াইস m e বাই h কাট স্কয়ার, তার মানে e সমান কত হবে k স্কয়ার h কাট স্কয়ার বাই টুয়াইস m। এবার k টার ভ্যালুটা এই যে k কিন্তু কোয়ান্টাইজ কার আকারে না nx ny nz তিনটের উপর ডিপেন্ড করে কিন্তু কোয়ান্টাইজড আছে, অর্থাৎ একে ভেঙে দিলে আমরা এটা পাবো kx স্কয়ার প্লাস ky স্কয়ার প্লাস kz স্কয়ার h কাট স্কয়ার বাই টুয়াইস m। এবার kx এর উপর কি কিসের কোয়ান্টাইজেশন আছে না nx, এর উপর আছে ny, এর উপর আছে nz। এবার যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি না শুধু পাই স্কয়ার h কাট স্কয়ার টুয়াইস m এটা শুধু কমন থাকবে, বাকি থাকবে কত না nx স্কয়ার বাই a স্কয়ার প্লাস ny স্কয়ার বাই b স্কয়ার প্লাস nz স্কয়ার বাই c স্কয়ার।
তো এটা হচ্ছে enx ny nz, that will be equal to that. ঠিক আছে, এবারে যদি এটা কিউবিক ওয়েল হয়, কিউবিক পোটেনশিয়াল ওয়েল হয়, কিউবিক মানে তার তিনটে, এই যে উইথটা আমি লিখেছি যে একটার ইন্টারভ্যাল হচ্ছে এ, একটা ইন্টারভ্যাল বি, একটা ইন্টারভ্যাল সি, এটা যদি সমান হয় অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি সমান, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সমান সি যদি আমি ধরি, এবং তিনটার ভ্যালু যদি আমি এ ধরি বা এল ধরি, তাহলে তখন কি হয়ে যাবে, যদি এটা সিমেট্রিক হয়ে যায়। এটা তো ধরেছিলাম আরে ওইটা তো সেপারেশন অফ ভ্যারিয়েবলের সময় ধরেছিলাম যে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার সমান কে স্কোয়ার। একটু ব্যাকে যাবি, দিলে বুঝতে পারবি, যদি রেকর্ড করছিস ক্লাসটা তাহলে দেখবি ব্যাকে যখন ধরছিলাম সেপারেশন অফ ভ্যারিয়েবল করার সময় এটাকে কে এক্স স্কোয়ার ধরে নিয়েছিলাম, তারপর এটা কে ওয়াই স্কোয়ার ধরেছিলাম, লাস্টে যেটা হলো সেটাকে কে জেড ধরছি এবং সেখান থেকে আমরা এইটা পাচ্ছি, এইটা। তো যদি এটা কিউবিক হয়ে যায় তাহলে কি হবে, ই এন এক্স এন ওয়াই এন জেড সমান কত হচ্ছে, এগুলো একই হয়ে যাবে, একই হয়ে যাবে। তার মানে কত হবে না, থ্রি হবে না, পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই ওয়াই সেম স্কোয়ার বাই, এটা এল ধরেছিলাম, এল স্কোয়ার, এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু এল দিয়ে কত আসবে, এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। এবার এটাকে আমরা এন ধরতে পারি যে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার সময় যদি এন স্কোয়ার ধরি তাহলে এটাকে এন স্কোয়ার লিখবো, ঠিক আছে। তো এইভাবে আমরা থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করতে পারি। তো কোনো কোশ্চেন আছে এই অবধি? তো আগেরটাও তো সেই কোয়ান্টাম নাম্বার বলছিলাম, কারণ অ্যাকচুয়ালি তার যে ওয়েভ ফাংশনটা আমি লিখছি, একটা জিনিস খেয়াল করে দেখ, আমি ওয়ান ডাইমেনশনেও যদি দেখি, আমি যদি ওয়ান ডাইমেনশনেও দেখি যে সাই এন, সাপোজ সাই এন এক্স সমান কত হচ্ছে, রুট ওভার 2/a সাইন এন পাই এক্স বাই এ, এবং ইএন সমান কত হচ্ছে না এন স্কোয়ার ই ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি কি, যে কোনো একটা সিস্টেমের ওয়েভ ফাংশনের মধ্যে তার সমস্ত ডিনামিক্যাল অবজারভেবলের সিগনেচার গুলো থাকে। তো এখানে তার এনার্জির সিগনেচারও আছে, এবং আমরা এখানে দেখলাম যে এনার্জি ভ্যালুগুলো কিরকম না, এনার্জি ভ্যালুগুলো ডিসক্রিট অ্যান্ড কোয়ান্টাইজড ইন দ্যাট ওয়ে, কিরকম ইএন ইকুয়াল টু এন স্কোয়ার ই ওয়ান। তো তার মানে আমরা এই এন দ্বারা, অর্থাৎ এই এন এর ভ্যালু দ্বারা আমি তার এনার্জিটাকে ডিনোট করতে পারি ইন এ ডিসক্রিট ওয়ে। তো সেক্ষেত্রে আমি এই ওয়েভ ফাংশনের মধ্যে এই এনটাকে একটা কোয়ান্টাম নাম্বার হিসেবে অ্যাসাইন করতে পারি, যেই এনটা থেকে আমি তার এনার্জিটাকে বের করতে পারবো। কারণ এই এন এর ভ্যালু যদি আমি জানি তাহলে কিন্তু তার করেসপন্ডিং এনার্জি আমরা পেয়ে যাচ্ছি। তো এই জন্য তার ওয়েভ ফাংশনের মধ্যে এইভাবে আমরা কোয়ান্টাম নাম্বারকে এখানে কিন্তু ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে। যদি কোনো কোয়ান্টিটি বা যদি কোনো ডিনামিক্যাল অবজারভেবল কোনো সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, কোয়ান্টাইজড হয় বা ডিসক্রিট হয়, সেক্ষেত্রে সেই অবজারভেবলের যে অবজারভেবলের যে কোয়ান্টাইজেশনটা, সেটা একটা পার্টিকুলার একটা নাম্বার দ্বারা বা পার্টিকুলার একটা প্যারামিটার দ্বারা আমি সেই ওয়েভ ফাংশনের মধ্যে অ্যাসাইন করে দিতে পারি, সেটাকে আমরা বলে থাকি কোয়ান্টাম নাম্বার, যার সাহায্যে ওই যে ডিনামিক্যাল অবজারভেবল বা ডিনামিক্যাল প্যারামিটার সেটাকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো এইটাই হচ্ছে তার কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড দিস কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি ডিনোটস দ্য কোয়ান্টাইজেশন অফ দ্য এনার্জি লেভেলস। এন এর ভ্যালুটা হচ্ছে তার এনার্জি লেভেলের কোয়ান্টাইজেশনকে কিন্তু ডিনোট করছে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে নাকি বল, দিলে অন্য একটা জিনিস বলবো। কারোর কোনো কোশ্চেন নেই? আচ্ছা, তোদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়া হয়েছে? না স্যার। আচ্ছা, তাও একটা জিনিস আমি বলতে পারি, তোরা যে রিলেটিভিটি পড়েছিস সেটা হচ্ছে গ্যালিলিয়ান রিলেটিভিটি বা নিউটনিয়ান রিলেটিভিটি। এই রিলেটিভিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা যে জিওমেট্রি ইউজ করি সেটা হচ্ছে স্পেস জিওমেট্রি, ঠিক আছে। তো স্পেস জিওমেট্রি মানে কি না, এই জিওমেট্রিতে যদি আমি কোন একটা পয়েন্টকে ডিফাইন করতে যাই তাহলে তার তিনটে পজিশন কোঅর্ডিনেট দ্বারা আমি ডিনোট করতে পারি। যেমন এই পয়েন্ট আমি বললাম যে x1 y1 z1, ঠিক আছে। আবার একটা পয়েন্ট, এটা হচ্ছে কত না x2 y2 z2। এবার যদি এটা এখানে ধরা হয় কি না, এটা ইউক্লিডিয়ান স্পেস,
অর্থাৎ এখানে ফ্ল্যাট স্পেস। তাহলে এদের মধ্যে যে শর্টেস্ট পাথ ডিস্টেন্স সেটাকে আমরা মেট্রিক বলে থাকি, সেটা কত হবে না √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার প্লাস z1 - z2 হোল স্কোয়ার, স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এবং এই রিলেটিভিটিতে টাইম ইজ অ্যাবসলিউট, টাইমের কোনো ভ্যারিয়েশন হয় না। মানে কিরকম, আমি একটু উদাহরণ দিয়ে বলছি। সাপোজ দুটো ইনার্সিয়াল ফ্রেম আমি নিলাম, ঠিক আছে, দুটো ইনার্সিয়াল ফ্রেম আমি নিলাম, যেটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম আর এটা হচ্ছে এস ফ্রেম। ঠিক আছে, এস ফ্রেমটা রেস্টে আছে অর্থাৎ স্ট্যাটিক ফ্রেম, এস প্রাইম ফ্রেমটা এস ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। এবার কোনো একটা পয়েন্ট, যেই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স এস এর রেসপেক্টে, এস ফ্রেমের রেসপেক্টে তার কোঅর্ডিনেট কত না এক্স ওয়াই জেড, আর এস প্রাইমের রেসপেক্টে সেটা কত, সেই পয়েন্টারই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তাহলে অবশ্যই আমি বলতে পারি কি যে এখানে এক্স প্রাইম ইকুয়াল টু কত, এক্স মাইনাস ভিটি, কারণ টি সময় পরে ভি দূরত্ব এগিয়ে যাচ্ছে, তার মানে কি হবে, এক্স প্রাইম কোঅর্ডিনেটটা কমে যাবে, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, জেড প্রাইম ইকুয়ালস টু জেড। এবং এখানে টাইমের কোনো ভ্যারিয়েশন নেই, অর্থাৎ এই ফ্রেম থেকে টাইম যা হবে ওই ফ্রেম থেকে টাইম তা হবে, এবং আপাত দৃষ্টিতে আমাদের তাই মনে হয়। তাই তো, আমি এরোপ্লেনে ক্লাস অ্যাটেন্ড করতে আসি আর আমি হচ্ছে হেঁটেই ক্লাস অ্যাটেন্ড করতে আসি, টাইম তো আমার সেই 10টা 15টায় কলেজ খোলে, এই হচ্ছে ব্যাপার। তো নিউটনিয়ান রিলেটিভিটি বা গ্যালিলিয়ান রিলেটিভিটিতে ব্যাপারটা হচ্ছে এইটা যে টাইম ইজ অ্যাবসলিউট, টাইম ইজ ইনভ্যারিয়েন্ট ইন এনি ট্রান্সফরমেশন, টাইমের কোনো ভ্যারিয়েশন হয় না ইন এনি ইনার্সিয়াল ফ্রেম, যে কোনো ইনার্সিয়াল ফ্রেমে টাইম কিন্তু অ্যাবসলিউট, টাইম কিন্তু রিলেটিভ নয়। ঠিক আছে, তো তোদের কি মনে হয় টাইম কি রিলেটিভ না রিলেটিভ নয়? আরে না স্যার, রেসপন্ড কর রিলেটিভ। সবাই, চুপচাপ থাকলে হবে না, অন্যরা বল, সবাই রেসপন্ড কর, তোদের কি মনে হয় যে টাইম অ্যাবসলিউট না টাইম রিলেটিভ? আর অন্যরা চুপচাপ কেন? কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো, যে আমি এখানে বললাম যে এখানে যেমন কি টাইম হচ্ছে অ্যাবসলিউট না রিলেটিভ, তো তোদের কি মনে হচ্ছে টাইম কি অ্যাবসলিউট না রিলেটিভ? মতামত বল, এটা তোদের পারসেপশন, এটা তো আমি পারসেপশন জানতে চাইছি, আমি তো তোদের নলেজ জানতে চাইছি না। তোদের কি মনে হয়? আরে বল, অন্যরা কি, কে কি বলছিস বল। রিলেটিভ। রিলেটিভ, কেন রিলেটিভ মনে হচ্ছে? তো সেটার আগে আমি তোদের আরেকটা কোশ্চেন করবো যে হোয়াট ইজ টাইম, কি মনে হয় হোয়াট ইজ টাইম? তাহলে সর্বপ্রথম যে জিনিসটা গন্ডগোল করে সেটা হচ্ছে টাইম জিনিসটাই কি, সেটাই সম্বন্ধে আমাদের, সেটার সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা করতে হবে যে হোয়াট ইজ টাইম অ্যাকচুয়ালি, কি মনে হয়? কেউ বল, রেসপন্ড কর, হোয়াট ইজ টাইম? টাইম তো সবাই ইউজ করছিস। স্যার টাইম একটা কোঅর্ডিনেট। কি করে আমরা বলতে পারি টাইম কোঅর্ডিনেট এখানে? স্যার কারণ কোনো বস্তুর যদি মানে বলতে হয় যে কোথায় আছে, তার সঙ্গে এক্স ওয়াই জেড এর সঙ্গে টাইমটাও তো বলতে হবে যে এই কেন সময় বলতে হবে, আছে। কেন বলতে হবে? টাইমটা তো ডাইমেনশন, ফুল ডাইমেনশন। টাইমটা ডাইমেনশন কি করে হচ্ছে? এখানে তো আমি তো এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করছি, টাইমকে তো আমার লাগছে না ডিনোট করতে। আমি তার নেচারটা জানতে চাইছি না, ডাইমেনশন হোক প্যারামিটার হোক যাই হোক সেটা পরে আসছি আমি, কিন্তু আমি বলছি টাইমটা কি। যেমন আমি যদি বলি কোঅর্ডিনেট কি, সেটা সবাই বলে দিতে পারবি, তো টাইমটা কি তোদের ধারণা, তোদের ব্যবহারিক মানে অ্যাপ্লিকেশনে হোয়াট ইজ টাইম, হোয়াট ইজ টাইম অ্যাজ পার ইয়োর অ্যাপ্লিকেশন অর অ্যাজ পার ইয়োর পারসেপশন অফ অ্যাপ্লিকেশন? টাইম পিরিয়ডিক ইনসিডেন্ট কি করে হতে পারে? টাইম কি তোর প্রত্যেক দিন টাইম রিপিট করে? স্যার টাইমের স্যার ডেফিনেশন বলতে পারবো না, এমনি জাস্ট প্রপার্টি গুলো জানি, টাইমের প্রপার ডেফিনেশন কি বলতে পারবো না। না, ডেফিনেশন মানে ব্যাপারটা হচ্ছে, ডেফিনেশন কাকে বলে, যে আমি যদি কোনো কিছুকে ডিফাইন করতে যাই তাহলে তার ফিচারটা জানা প্রয়োজন, তাই তো? যেমন আমি তোকে ডিফাইন করতে চাইবো, তাহলে তোর সমস্ত ফিচার গুলো যদি আমি বলে দিই তাহলে তোকে ডিফাইন করে দিলাম। ডিফাইন করার জন্য আমাকে আর্টিস্টিক ভাবে বা অ্যাস্থেটিক ভাবে লাস্টে বলে বা ইট ইজ কল টাইম এভাবে বলার তো মানে হয় না তাই তো? আরে টাইম মানে টাইমের ডেফিনেশন, কোনো কিছুকে আমরা যখন ডিফাইন করতে যাব তার ফিচার্স গুলো বলে দিলেই তার ডেফিনেশন হয়ে যায়। তো ইন দ্যাট সেন্স হোয়াট ইজ টাইম,
কি একজন ভেবে বল, হোয়াট ইজ টাইম? বল। স্যার টাইম একটা কোয়ান্টিটি, মানে যার সাহায্যে আমরা টাইম একটা কোয়ান্টিটি। হুম হুম টাইম একটা কোয়ান্টিটি, রাইট। তারপর কেমন কোয়ান্টিটি? অফকোর্স স্কেলার কোয়ান্টিটি, তাই তো? হ্যাঁ টাইম তো স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ এবার তার স্পেশাল ফিচার কি? টাইমের স্পেশাল ফিচার কি? আচ্ছা আমি বলছি, তোদের পারসেপশনের সঙ্গে মিলিয়ে নে। আমি যেটা টাইমকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, টাইম ইজ নাথিং বাট সিমুলটেনিটি অফ টু ইভেন্ট। সিমুলটেনিটি অফ টু ইভেন্টস, দুটো ঘটনার, মানে সিমুলটেনিটি অফ টু ইভেন্টস মানে কি, তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিমুলটেনিয়াস ইভেন্ট কাকে বলে। অর্থাৎ যদি কোনো দুটো ইভেন্ট একই ইনস্ট্যান্টে ঘটে তাহলে সেই ধরনের ইভেন্টকে আমরা বলে থাকি কি, সিমুলটেনিয়াস ইভেন্ট। অ্যান্ড টাইম ইজ নাথিং বাট সিমুলটেনিটি অফ টু ইভেন্ট, দুটো ঘটনার একসঙ্গে ঘটা, এটার দ্বারাই কিন্তু আমরা টাইমকে মার্ক করে থাকি। কিরকম? যেমন আমি বললাম যে আজকে ক্লাস ছিল 9:30, তো 9:30 মানে হচ্ছে কি, আমার ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটা ওই কনফিগারেশন হওয়ার ঘটনা আর ক্লাস শুরু হওয়ার ঘটনা, দুটো হচ্ছে সিমুলটেনিয়াস ইভেন্ট। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ঘড়িটাকে আমরা ইউজ করছি টাইমটাকে মার্ক করার জন্য। টাইমকে আমরা কিন্তু এরকম মেজার করতে পারি না যে 9:15 বা এরকম কিছু না। আমরা কি করছি, এই সিমুলটেনিয়াস ইভেন্ট দ্বারা ওই ইভেন্ট মানে ওই টাইমটাকে মার্ক করছি। কি তোদের কি মনে হয়, এটাই তো নাকি, না অন্য কি? স্যার ওটা আমাদের সুবিধার জন্য, হুম টাইমটাকে মেজার করার জন্য, আমরা টাইমটাকে মেজার করার জন্য নয়, আমাদের মার্ক সুবিধার করার জন্য, মেজার করা নয়, মার্ক করার জন্য, যে এই mark এই করার- টার্মটাকে মার্ক করার জন্য আমরা কি করি, দুটো সিমুলটেনিয়াস ইভেন্ট আমরা কিন্তু কনসিডার করে নিই। তার মানে টাইম ইজ নাথিং বাট সিমুলটেনিটি অফ টু ইভেন্টস। ঠিক আছে? এবার আমরা ঘড়ি ইউজ করছি ফর স্ট্যান্ডার্ড মেথড। কেউ যদি বলে যে না আমার খাওয়ার সময় আর কলেজে ক্লাস করার সময় একই, ওটা সিমুলটেনিয়াস ইভেন্ট, তো ওটা দ্বারাও কিন্তু আমি টাইমকে মার্ক করতে পারি। কিংবা আমি বললাম যে আমার ঘুমানোর সময় আর হচ্ছে ক্লাস শুরু হওয়ার সময় দুটো সিমুলটেনিয়াস ইভেন্ট, এভাবেও আমি কিন্তু ইভেন্টটাকে মার্ক করতে পারি। তো সেটা না করে আমরা একটা ইন্টারন্যাশনাল মেথড ফলো করি, সেটা হচ্ছে ওয়াচ। যে আমার ওয়াচের ঘন্টার কাঁটা যখন 9টায় থাকবে আর মিনিটের কাঁটা যখন ওই 6-এ থাকবে, ওই ওই রকম থাকার ঘটনা, ওই রকম একটা ঘটনা আর হচ্ছে ক্লাস শুরু হওয়ার ঘটনা, এটা হচ্ছে একটা সিমুলটেনিয়াস ইভেন্ট। দ্যাট উইল বি দ্য সিমুলটেনিয়াস ইভেন্ট। তো এইভাবেই আমরা কিন্তু একটা ইভেন্টকে মানে টাইমকে মার্ক করি। সো টাইম ইজ নাথিং বাট সিমুলটেনিটি অফ টু ইভেন্ট। তা টাইম যদি সিমুলটেনিটি অফ টু ইভেন্ট হয়, দেন ইট ক্যান নট বি অ্যাবসলিউট, তাহলে কিন্তু এটা অ্যাবসলিউট হতে পারে না। কেন হতে পারে না, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সাপোজ এরকম একটা বাস আছে, আমি এসেছিলাম ঠিক আছে? তো এরকম একটা বাস আছে, যে বাসটা এখন রেস্টে আছে, তাহলে এটা এস ফ্রেম। এখন রেস্টে যদি থাকে এটা হচ্ছে এস ফ্রেম। তো এখানে কি করা আছে, এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সোর্স আছে, এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আর এখানে দুটো ডিটেক্টর আছে, এটা D1 আর এটা D2 ডিটেক্টর আছে। তো এটা ঠিক মাঝখানে আছে, তাহলে এই লেন্থটা এল আর এই লেন্থটা এল। তাহলে আমি যদি বলি যে এই D1 ডিটেক্টরে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডিটেক্ট করার ঘটনা আর D2 ডিটেক্টরে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডিটেক্ট করার ঘটনা দুটো সিমুলটেনিয়াস ইভেন্ট, তাই তো? এবং সেটা কত না, ইনিশিয়াল টাইমের L/C সময় পরে এরা হচ্ছে একসঙ্গে ডিটেক্ট করবে। কারণ এখান থেকে যদি ডিস্টেন্স L হয়, তার মানে এখান থেকে এখানে যেতে তার হচ্ছে L/C টাইম লাগবে। তার মানে আফটার L/C টাইম দ্যাট টু ইভেন্টস উইল বি সিমুলটেনিয়াস। হ্যাঁ কি না, রেসপন্ড কর। আরেকবার আমি বলছি এর মাঝখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সোর্স আছে, দুদিকে দুটো ডিটেক্টর আছে এবং এর লেন্থটা একই, এখান থেকে এটা, এখান থেকে ডিস্টেন্সটা একই। তাহলে এই D1 ডিটেক্টরের দ্বারা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডিটেক্ট করার ইভেন্ট আর D2 ডিটেক্টর দ্বারা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডিটেক্ট করার ইভেন্ট দুটো সিমুলটেনিয়াস ইভেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, তাহলে এটা কোন ফ্রেমে আছে? এস ফ্রেমে আছে, অর্থাৎ রেস্ট ফ্রেমে আছে বা স্ট্যাটিক ফ্রেমে আছে। এবার বললাম কি এই বাসটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে বাসটা তখন বাসের রেসপেক্টে এই সিস্টেমটা তখন কি না এস প্রাইম ফ্রেমে মুভ থাকবে, বাসটা তখন এস প্রাইম ফ্রেম হয়ে যাবে, কারণ এস ফ্রেমের রেসপেক্টে স্ট্যাটিক ফ্রেমের রেসপেক্টে একটা ইউনিফর্ম ভেলোসিটি ভি নিয়ে সে মুভ করছে। এবার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এই দুটো ইভেন্ট আর সিমুলটেনিয়াস থাকবে না, কারণ কারণ এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগবে না এল বাই কত হবে না সি মাইনাস ভি সময় লাগবে, এইদিকে আসতে সি প্লাস ভি সময় লাগবে, আর এদিকে আসতে কত সময় লাগবে না এল বাই সি মাইনাস ভি সময় লাগবে, কারণ তাদের রিলেটিভ ভেলোসিটির জন্য। তাহলে যদি বাসটা চলতে শুরু করে তখন কিন্তু এটা আর এটা যে ডিটেক্ট করার ঘটনা, তখন কিন্তু সেটা সিমুলটেনিয়াস ইভেন্ট আর থাকছে না, তারা কি হয়ে যাবে? তাদের সিমুলটেনিটি ব্রেক করে যাবে। তার মানে সিমুলটেনিটি অফ টু ইভেন্টস ডিপেন্ড অন দ্য ফ্রেম অফ রেফারেন্স, ইট ইজ নট অ্যাবসলিউট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে যদি দেখি, মানে যে দুটো ইভেন্ট এস ফ্রেমের রেসপেক্টে সিমুলটেনিয়াস ছিল, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে সে সিমুলটেনিয়াস থাকছে না। তার মানে সিমুলটেনিটি অফ টু ইভেন্ট ইজ নট অ্যাবসলিউট, কারণ সিমুলটেনিটি অফ ইভেন্ট ডিপেন্ডস অন দ্য ফ্রেম অফ রেফারেন্স। কোন ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আমি দেখছি তার উপর ডিপেন্ড করছে যে দুটো ঘটনা সিমুলটেনিয়াস হবে না সিমুলটেনিয়াস হবে না। তো আমি আগেই বললাম টাইম ইজ নাথিং বাট দ্য ল্যান্ডমার্ক অর মার্ক অফ সিমুলটেনিটি অফ টু ইভেন্ট। তাহলে সিমুলটেনিটি অফ টু ইভেন্ট যদি অ্যাবসলিউট না হয় তাহলে টাইম কি করে অ্যাবসলিউট হবে? হবে কি? হবে না। তার মানে টাইম যদি অ্যাবসলিউট না হয়, তার মানে আমি যখনই কোনো একটা সিস্টেম কোনো একটা পয়েন্টকে যখন আমি ডিনোট করছি এক্স ওয়াই জেড দ্বারা, তার সঙ্গে টাইমটাকেও আমাকে ডিনোট করতে হবে। টাইম ইজ নট অ্যাবসলিউট। আমি এস ফ্রেমের রেসপেক্টে যখন টাইম মেজার করব, মানে ওই সিমুলটেনিটিকে মেজার করব, তখন আমাকে অন্য কোঅর্ডিনেট দিতে হবে, আবার এস ফ্রেমের রেসপেক্টে যখন করব তখন অন্য দিতে হবে। তার মানে টাইম শুড বি অ্যাসাইন্ড অ্যাজ এ কোঅর্ডিনেট অর টাইম শুড বি অ্যাসাইন্ড অ্যাজ এ ইকুইভ্যালেন্ট অফ কোঅর্ডিনেট। টাইমকে কিন্তু আমরা যখন স্পেসকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করছি, টাইমকেও কিন্তু কোঅর্ডিনেটের একটা ইকুইভ্যালেন্ট হিসেবে, ইকুইভ্যালেন্ট প্যারামিটার হিসেবে আবার ইকুইভ্যালেন্ট কোঅর্ডিনেট হিসেবে আমাকে কিন্তু ইউজ করতে হবে। অর্থাৎ টাইমের সঙ্গে, হ্যাঁ সেটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ এই জন্য আমি কথাটা বললাম টাইমকে ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে, স্পেসের মানে কোঅর্ডিনেটের ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা হচ্ছে, আইডিয়াল কোঅর্ডিনেট হিসেবে আমরা ধরতে পারবো না। ঠিক আছে, করতে হবে, না হলে তো অসুবিধা হচ্ছে, কারণ এই সিমুলটেনিটি যেহেতু ব্রেক করছে টাইমকে আমরা অ্যাবসলিউট ধরতে পারবো না। ঠিক আছে, তো তাহলে আমরা যখন কোনো লজ অফ ফিজিক্স স্টাডি করব বা যে কোনো ক্যালকুলেশন স্টাডি করব, অ্যানালিসিস স্টাডি করব, সেক্ষেত্রে টাইমকে এবং স্পেসকে মোটামুটি আমাকে একইভাবেই ট্রিট করতে হবে, দু একটা জায়গা ছাড়া। মানে ওই যেটা বললো যে টাইমের তো রিভার্স ফ্লো হয় না, সবসময় ফরওয়ার্ড ফ্লো হয়, কিন্তু পজিশনের কিন্তু রিভার্স ফরওয়ার্ড দুটো ফ্লো হয়। তাই জন্য মেট্রিকের মধ্যে একটু আমরা চেঞ্জ করি, এই জিনিসটা নিয়ে আগে হয়তো আলোচনা করেছিলাম, বা ওই আমার রিলেটিভিটির ভিডিওটা দেখলে তোরা বুঝতে পারবি। আদারওয়াইজ টাইম এবং স্পেস এদেরকে আমাকে কিন্তু ইকুয়ালি ট্রিট করতে হবে ফর এ আইডিয়াল লজ অফ ফিজিক্স। ঠিক আছে, এই যে নিউ আইডিয়া, দ্যাট নিউ আইডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বাই ডক্টর অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের যে স্পেশাল রিলেটিভিটি থিওরি, সেখানে টাইমকে স্পেসের ইকুইভ্যালেন্ট কোঅর্ডিনেট হিসেবে তাকে জায়গা দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। কিন্তু আমরা যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, এই কোয়ান্টাম মেকানিক্সটা কেমন না, এটা হচ্ছে আন্ডার গ্যালিলিয়ান রিলেটিভিটি অর নিউটনিয়ান রিলেটিভিটি। কারণ নিউটনিয়ান যে ডিনামিক্স ছিল বা নিউটনিয়ান যে মেকানিক্স ছিল, সেটাকেই জাস্ট মডিফাই করে, আনফেস্ট থিওরেম দ্বারা মডিফাই করে আমরা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের যে ম্যাথমেটিক্যাল টুল সেটাকে কনস্ট্রাক্ট করেছি, সেটা হচ্ছে সোডিঞ্জার ইকুয়েশন। তো সোডিঞ্জার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম del 2 psi by del x2 plus v psi equal to i h কাট del psi by del t, এটা হচ্ছে সোডিঞ্জার ইকুয়েশন। তো আমি যদি একটু দেখি, এই সোডিঞ্জার ইকুয়েশনটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু স্পেসের রেসপেক্টে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর টাইমের রেসপেক্টে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। ঠিক আছে, স্পেস এন্ড টাইম আর নট ইকুয়ালি ট্রিটেড হেয়ার। স্পেস এবং টাইমকে কিন্তু আমরা এখানে ইকুয়ালি ট্রিট করিনি। ঠিক আছে, তাই জন্য এরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে অফকোর্স ভায়োলেট করবে। ঠিক আছে,
আমি যদি এবার একটা এটা অ্যাকচুয়ালি কি ওয়েভ ফাংশনটা কি, যে একটা ম্যাটারের যে ওয়েভ নেচার সেটাকে ডিনোট করার জন্য যে অসিলেটরি ফাংশনটা ধরেছি, যার মধ্যে এর সমস্ত রকম ডিনামিক্যাল অবজারভেবল গুলো থাকবে, তার সবসময় ডিনামিক্যাল অবজারভেবলের ইনফরমেশন গুলো থাকবে, সেটাই হচ্ছে এই ওয়েভ ফাংশন সাই। এবার আমরা যদি একটা টিপিক্যাল ওয়েভের কথা ভাবি, এটা তো ম্যাটার ওয়েভের জন্য একটা টিপিক্যাল ওয়েভ যেটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, সেই ওয়েভ ইকুয়েশনটা কেমন ছিল? সেই ওয়েভ ইকুয়েশনটা ছিল কত না, ডেল টু সাই বাই ডেল এক্স টু ইকুয়ালস টু 1/c² ডেল টু সাই বাই ডেল টি টু। এটা যদি দেখি, এটা একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু বোথ স্পেস এন্ড টাইম। এটা কিন্তু স্পেস এবং টাইম দুটো রেসপেক্টেই কিন্তু সেকেন্ড অর্ডার, ঠিক তো? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেটা এই জিনিসটা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে ভায়োলেট করবে না, মেনে চলবে, কারণ স্পেস এন্ড টাইম আর ইকুয়ালি ট্রিটেড হিয়ার। তো এই জিনিসটা এখানে হচ্ছে না, তাই জন্য এই কোয়ান্টাম মেকানিক্সকে পরবর্তীকালে মডিফাই করা হয়েছে, যেটা আমি প্রথমে বলছিলাম, এবং এটাকে বলা হয় কি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। সেখানে তার যে কি করা হয় না, এমন একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যেখানে স্পেস এবং টাইম বোথ আর ইন ফার্স্ট অর্ডার, এবং সেটাকে বলা হয় কি ডিরাক ইকুয়েশন। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো, মানে তোদের ক্লাসে নেই, গ্র্যাজুয়েশনে নেই, সেটা আছে মাস্টার ডিগ্রিতে। না, এখানে ভায়োলেট করা হচ্ছে এই যে ইকুয়েশনটা, দ্যাট ওয়াজ নট কারেক্ট আন্ডার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, কারণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে স্পেস অ্যান্ড টাইম হয়নি। এটা যদি আমরা পড়ি, ওখানে একটা রিলেশন পাবো, সেটা কি না, ভিপি ভিজি ইকুয়াল টু সি স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন পাবো। পড়েছিস কি তোরা? গ্রুপ ভেলোসিটি ইনটু গ্রুপ ভেলোসিটি ইনটু ফেজ ভেলোসিটি ইকুয়াল টু সি স্কোয়ার পড়ানো হয়নি, পড়াবো। তো এরকম একটা ইকুয়েশন পাবো। তাহলে একটা জিনিস দেখ, যদি ভিপি লেস দেন সি হয়, ভিজি গ্রেটার দেন সি হয়ে যাবে। আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে নাথিং ইজ ফাস্টার দেন লাইট। তাহলে এরা কিন্তু এরা হচ্ছে তোদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে কিন্তু ভায়োলেট করবে। এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন অর্থাৎ নর্মাল কোয়ান্টাম মেকানিক্স কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে ভায়োলেট করবে, অর্থাৎ ডি ব্রগলি ওয়েভ কিন্তু ক্যান বি ফাস্টার দেন লাইট। ঠিক আছে, তো এই হচ্ছে ড্রব্যাক। কিন্তু এই ড্রব্যাক সত্ত্বেও এই সম্বন্ধে আমাদের আরো অনেক কিছু জানতে হবে, অনেক সিস্টেমকে আমরা নর্মাল কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারে স্টাডি করব। অ্যাট লাস্ট যেখানে অসুবিধা হচ্ছে, যেখানে আমি সিস্টেমটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না, তার জন্য আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করব। বিশেষ করে এই যে পজিট্রন ইলেকট্রন পেয়ার ক্রিয়েশন, এটা জানতে গেলে আমাকে ডিরাক ইকুয়েশন সলভ করতে হবে, সেটা আমরা পড়বো মাস্টার ডিগ্রিতে, এমএসসি পসিবলি সেকেন্ড সেম। ঠিক আছে, আজকে আর নিউ টপিক কিছু পড়াচ্ছি না। তাহলে ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের যে 3 ডাইমেনশনাল ভার্সন, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, তার এনার্জি লেভেল এবং ওয়েভ ফাংশনের যে এক্সপ্রেশনটা, সেটা আজকে বের করে দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা নতুন সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফাইনাইট পোটেনশিয়াল স্টেপ। ঠিক আছে, পোটেনশিয়াল স্টেপ নিয়ে আলোচনা করব। তো এই অবধি কোনো কোশ্চেন থাকলে বল, কারো কোনো কোশ্চেন আছে এই অবধি? হ্যাঁ, তাহলে পড়ে আমাকে জানাবে। হুম 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 পার্টিকেলের অবস্থা, না 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 না, এনার্জি লেভেলে অবস্থান মানে কি, পার্টিকেলটার এনার্জি ওইটা হবে। যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলি যে ফার্স্ট এনার্জি লেভেলে আছে, মানে তার করেসপন্ডিং এনার্জি মানে করেসপন্ডিং পজিশনও তার সেরকমই হবে। ঠিক আছে, আর এটা তো ওয়ান ডাইমেনশনের ব্যাপার। ওয়ান ডাইমেনশনের ব্যাপার মানে কি, এ তো এই বরাবর আছে, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এর মধ্যে কোনো কোনো জায়গায় থাকবে। এটা তো প্লট, এটা তো ভিএক্স, এটা তো ওয়াই নয়, এটা তো ভিএক্স এর প্লট করেছে, ভিএক্স ভার্সাস এক্স। তাহলে এই লাইন বরাবর কোনো কোনো পয়েন্টে থাকবে। ঠিক আছে, সো এক্স ইজ নট কোয়ান্টাইজড, এক্স কিন্তু কোয়ান্টাইজড নয়, এনার্জি লেভেল ইজ কোয়ান্টাইজড, এক্স এর ভ্যালু কিন্তু কন্টিনিউয়াস। তাহলে এক্স এর ভ্যালু যদি কোয়ান্টাইজ নয়, মানে তার পজিশনও কোয়ান্টাইজ নয়, এই 0 থেকে এর মধ্যে যে কোনো র্যান্ডম ভ্যালুতে থাকতে পারে সে। ঠিক আছে, তাই অবধি থাক। হুম।